একদিনের লেকচার সিরিজে আমাদের এই মহাবিদ্যালয়ে সকল অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকের এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয় এবং আজকের এই লেকচার সিরিজের প্রধান অতিথি বক্তা ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয় স্যারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে শুরু করার আগেই আমাদের মহাবিদ্যালয় যে বীর স্বাধীনতা সংগ্রামী নামে নামাঙ্কিত অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি মাল্যদান করার জন্য আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয় এবং আজকের অতিথি ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয়কে অনুরোধ করব মাল্যদান করার জন্য। স্যার একটু আসবেন। আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় ম্যাডাম এবং প্রধান ম্যাডাম অনুরোধ করব ম্যাডাম একটু আসবেন। অসংখ্য ধন্যবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্যার এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ম্যাডাম, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের অতিথি বরণের পর্ব। আমাদের অতিথি প্রধান বক্তা ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয়কে একটি মেমোটো দিয়ে বরণ করবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়। অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ স্যারকে। এরপর উপহার সামগ্রী দিয়ে স্যারকে সম্মানিত করবেন আমাদের মহাবিদ্যালয়ের ছাত্র অনুপম এবং রিঙ্কি। তোমাদেরকে বলছি একটু সহযোগিতা করো। এরপর আমাদের মহাবিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যক্ষ এবং আইকিউসির কোঅর্ডিনেটর ডক্টর রুদ্রাশ্রী দত্ত মহাশয়কে আমি অনুরোধ করব স্যারকে চা গাছ তুলে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এরপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী বাবলু সরকার মহাশয় এবং শ্রী কমল সাহা মহাশয়কে অনুরোধ করব, একটু মার্জনা করবেন। ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান শ্রী বাবলু সরকার এবং শ্রী কমল সাহা মহাশয়কে অনুরোধ করব আমাদের অতিথি স্যারকে একটু মিষ্টিমুখ খাওয়ানোর জন্য।
অসংখ্য ধন্যবাদ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আমাদের ইতিহাস বিভাগের দুজন স্যারকে। এরপর আমাদের মহাবিদ্যালয়ে অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়কে চারাগাছ তুলে দিয়ে সম্মানিত করবেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অপর্ণা ম্যাডাম মহাশয়া। আমরা আসলে বিভাগের পক্ষ থেকে আমি অর্থাৎ অপর্ণা রায় এবং আমার সহযোগী বা মানে যোদ্ধা শ্রী সৌমেন দেবনাথ, আমরা উভয় কলেজের পক্ষ থেকে স্যারের জন্য যৎসামান্য এই প্রতীকী সম্মাননা প্রদান করছি। আজকে এই একদিনের লেকচার সিরিজে সম্পর্কে উদ্বোধনী কিছু বক্তৃতা আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়। আমি অনুরোধ করছি স্যার আজকের এই উদ্বোধনী বক্তৃতায় আপনি কিছু বলুন। মুশকিল হচ্ছে যে যখনই কোনো অনুষ্ঠান কলেজে হবে শুরুর কিছু কথা অধ্যক্ষ মহাশয়কে বলতে হয়। তো আমরা এর আগে একাধিকবার এইরকম প্রারম্ভিক ভাষণের বা বক্তব্যের মুখোমুখি হয়েছে। আজকে নতুন করে কিছু বলার খুব একটা নেই। তবুও যেমনটা হয় আর কি, যে আমাদের এই মহাবিদ্যালয়ের একেবারে শুরু থেকে আমরা একটা পরিকল্পনার মধ্যে ছিলাম যে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের সামনে এই মুহূর্তে বিদ্যা চর্চা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবনা চিন্তার অভিমুখ ঠিক কোন দিকে, তার একটা সূচক যাতে আমাদের ছেলে মেয়েদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। সেই কারণে প্রায় প্রতিটি বিভাগের তরফ থেকে আমরা বিভাগীয় সেমিনারের বা লেকচার সিরিজের আয়োজন করেছিলাম। আজ তেমনই একটি দিন। ধন্যবাদ আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে, বিভাগীয় প্রধান এবং তার সহযোদ্ধা যিনি, এবং তার সঙ্গে কলেজের আর সবাই যারা আছেন, আমাদের যারা স্যার ম্যাডামরা এখানে আছেন বা আমাদের অফিসের স্টাফরা আছেন, তাদের নিরলস প্রচেষ্টার ফলে আজকের এই দিনটা সাফল্যের মুখ দেখছে। ধন্যবাদ কাঁচরাপাড়া কলেজ থেকে এসেছেন ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয়। তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের সমৃদ্ধ করবেন এই আশা আমাদের আছে। ধন্যবাদ আমাদের ছেলে মেয়েদের তারা এখানে উপস্থিত। তো তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিয়ার উইপেন একটা এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবীর পক্ষে ঠিক না বেঠিক একটা জায়গা, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা আছে। শুধু আজকের নয়, আমরা যদি অনেক অনেক বছর আগে পিছিয়ে যাই, যদি সাহিত্য ইতিহাসের দর্পণ হয়, অবশ্যই কাল্পনিক হতে পারে। মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি যে একেবারে যুদ্ধের শেষ দিকে পৃথিবী প্রায় বিনাশের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল, যখন অর্জুন এবং অশ্বত্থামা দুজনে ব্রহ্মাস্ত্র তাদের তীরে সংযোগ করেছিলেন। এবং এই যে দুটো ব্রহ্মাস্ত্র মানে সেই সময় সব থেকে বড় পরমাণু বোমা বলা যেতে পারে আর কি, যদি সাহিত্যকে আমরা মান্যতা দিই আর কি। তো যাই হোক না কেন, সেই পরমাণু বোমা আমরা যাকে বলি না কেন, ব্রহ্মাস্ত্র, কিন্তু অর্জুন শেষ পর্যন্ত তিনি নিক্ষেপ করেননি। তার কারণ তিনি জানতেন যে এই দুটো পরমাণু বোমা যদি সংঘর্ষ হয়, ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ হয়, পৃথিবী বিনষ্ট হতে পারে। জানি না সাহিত্যের চরিত্ররা কল্পনার থেকে যখন বাস্তবে উঠে আসে, তখন সেই যেটা কিনা আর কি নিরস্ত্র করা গেছে, এখনকার পক্ষে সেটা নিরস্ত্র করা যাবে কিনা আমরা জানি না। কারণ আমরা দেখব যে শান্তির প্রতীক বুদ্ধ, তিনিও তার স্মিত হাসিও একটা পরমাণু নিউক্লিয়ার টেস্টের নাম হয়ে যায় আর কি। ভারতের পোখরানের যখন পরীক্ষামূলকভাবে নিউক্লিয়ার ওয়েপন্সের টেস্ট হচ্ছে, তখন সেই প্রজেক্টের নাম কিন্তু স্মাইলিং বুদ্ধা। তার মানে শান্তির সঙ্গেও হয়তো নিউক্লিয়ার ওয়েপন্সের কোনো একটা যোগাযোগ আছে। যদি আমরা দেখব যে পরমাণু শক্তিকে কিন্তু মানব কল্যাণের কাজে লাগানো যায়,
এবং সারা পৃথিবীতে তার আয়োজন চলছে, কিন্তু পাশাপাশি যে গুড স্পিরিটের পাশাপাশি ব্যাড স্পিরিটও থাকে, তাই না? এবং এই মুহূর্তে পৃথিবীতে যে যুদ্ধের ঘন ঘোর কালো মেঘ ছড়িয়ে রয়েছে, তার একটা ভয়ঙ্কর দিক হতে পারে যে পরমাণু যে অস্ত্র, সেই অস্ত্র ব্যবহৃত হবে কি হবে না সেই নিয়ে এই মুহূর্তে কিন্তু আমাদের একটা খুব চিন্তার জায়গা রয়েছে। সারা পৃথিবী অনেকগুলো দেশ কিন্তু এই মুহূর্তে পরমাণু শক্তিধর, এবং তারা সেই শক্তিকে কোন কাজে ব্যবহার করবে তার নিয়ন্ত্রণ কিন্তু অন্যদের হাতে নেই। সতর্কতা প্রয়োজন, এবং এই পরমাণু অস্ত্র কিভাবে ব্যবহৃত হবে বা আদেও হবে কিনা এটা নিয়ন্ত্রণ করবে কিন্তু রাষ্ট্রনীতি, এবং তার সঙ্গে আমাদের এই রাষ্ট্রনীতির সঙ্গে এই পল সায়েন্সের একটা বড় যোগাযোগের জায়গা আছে। কিভাবে নীতি নির্ধারণ হবে সেটা এই ডিপার্টমেন্ট কিন্তু দেখছে। আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা শুনবো কিভাবে সারা পৃথিবী এই মুহূর্তে এই যে বিপদের মুখোমুখি সে দাঁড়িয়েছে সেখান থেকে উত্তরণের পথ কোথায়, কিভাবে আমরা নিষ্কৃতি পাবো। কারণ একসঙ্গে সমস্ত পরমাণু বোমা যদি বিস্ফোরিত হয় তাহলে পৃথিবীতে আর মানব সভ্যতা বলে বোধহয় কিছু থাকবে না। একটা সিনেমা হয়েছিল কিছুদিন আগে, তোমরা নিশ্চয়ই দেখেছো, যে পরমাণু বোমা বা ইত্যাদি ইত্যাদি ধ্বংসের পর পৃথিবীর আকার কিরকম চেনা যাচ্ছে না। এখন যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো রয়েছে তাদের যে পাঁজর বের করা কঙ্কাল যে বিল্ডিং গুলো আমরা দেখছি, যেখানে দেখছি একটা ছোট্ট ছেলে ওই মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে মাইলের পর মাইল, তার কোনো দেশ নেই। কিংবা আইল্যান্ড যখন সমুদ্রের মধ্যে ভেসে ওঠে মৃতদেহ একটা ছোট্ট শিশু, তখন আমরা ভাবি যে হে ঈশ্বর, যুদ্ধের থেকে কি কোনো মুক্তি নেই, চিরন্তন শান্তি কোথায়? সেই শান্তির কথা একমাত্র শুধুমাত্র রাষ্ট্রনায়করাই বলতে পারে। তার পরিধি কোথায়, তার অভিযোগ কোথায়, তার একটা ছোট্ট অনুসন্ধান আজকে আমরা নিশ্চয়ই পাবো। আর আমি অগ্রিম মাধ্যমে চেয়ে নিচ্ছি, আজকে খুব কর্মব্যস্ত একটি দিন, সুতরাং পুরোটা আমি শুনতে পাবো না, হয়তো খুব সামান্য একটু আমি হয়তো সময় থাকতে পারবো, আমাকে চলে যেতে হবে অফিসে, কিন্তু আলোচনা একটা সমৃদ্ধির জায়গায় পৌঁছবে এই শুভাশিস রইল। সবাই ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। মহাশয়কে আমি ডেকে নেব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজকে সত্যি আমরা একটা গুরুত্বপূর্ণ দিনে সমবেত হয়েছি। আর প্রিন্সিপাল স্যার মানে আমাদের অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়, উনি আমাদেরকে খুব কম সময়ের মধ্যে কিভাবে এই ধরনের অনুষ্ঠান সংগঠিত করা যায় সেই উৎসাহ দিয়েছেন, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা খুব কম সময়ের মধ্যে এই ধরনের অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। তাই প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভাগের পক্ষ থেকে আমাদের অধ্যক্ষ মহাশয়কে। ধন্যবাদ জানাবো প্রথমে আরেকজন, যার আজকে বক্তৃতা ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয়, যিনি কাঁচরাপাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এবং অ্যাসোসিয়েট প্রফেসর। এবার চলে আসি ওনার সম্পর্কে, তো অবশ্যই আমরা জানবো, বা আজকে যেহেতু উনি মূল বক্তা সেই সম্পর্কে উনি আজকে যে বিষয় ভীষণ প্রাসঙ্গিক আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মনে করছি, যে নিউক্লিয়ার ওয়েপন্স থ্রেট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমরা এই মুহূর্তে একটা তাপদাহের মধ্যে দিয়ে যেমন চলছি পরিবেশগত দিক থেকে, আমরা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্র বা বিশ্বেও যদি তাকাই, বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখব বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে একটা যুদ্ধের আবহাওয়া বা যুদ্ধের পরিবেশ রয়েছে, এবং এরই মধ্যে এই বাতাবরণেই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন এগিয়ে চলেছে। আজকে যেহেতু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বক্তা ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয়, কিন্তু একটু লোভ সামলাতে পারছি না, কিছু কথা মনে হচ্ছে, তাই একটু বলতে চাই। বেশি দীর্ঘায়িত করব না, আমি এটুকু বলতে পারি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়কে, কারণ উনি কিছুটা বলেই দিয়েছেন। আজকের দিনে আমরা এই যে বিষয়টা নিয়ে আজকে মানে উদ্ভাবন বা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, প্রথমে আমি বলতে চাইবো যে আমরা এই মুহূর্তে সত্যি একটা বিরোধিতার মধ্যে রয়েছি, একটা কন্ট্রাডিকশনের মধ্যে রয়েছি। একদিকে আমরা
শান্তি চাইছি, আর একদিকে আমরা চাইছি যুদ্ধ। একদিকে আমরা আমাদের দেশের মানে প্রত্যেকটা দেশ তার নিরাপত্তার জন্য তার ডিফেন্স কে সাজাচ্ছে, ঢেলে সাজাচ্ছে, বিভিন্ন অস্ত্র শস্ত্র মজুত করছে, সংগ্রহ করছে। কিসের জন্য? আপাত দৃষ্টিতে আমরা একটা ভাবতাম আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগতাম, সেটা হচ্ছে টেরিটোরিয়াল একটা সিকিউরিটির কথা বা ভূখণ্ডগত নিরাপত্তার কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বিভিন্ন দেশ এখন একে অপরের উপরে নানাভাবে নির্ভরশীল হয়ে উঠেছে এবং এখন আমরা আস্তে আস্তে বর্ডারলেস একটা পৃথিবীতে এসে পৌঁছেছি, সেইখানে দাঁড়িয়ে এই যে নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক যে অস্ত্রশস্ত্র এবং তার যে বিস্তার, সেটা আমাদের জন্য কতটা ফলপ্রসূ, কতটা ইতিবাচক, সেই প্রশ্ন, সেই বিতর্ক থাকবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি, যে সমস্ত রাষ্ট্র, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সের চর্চা করছি, আমরা যেহেতু রাষ্ট্রের যদি বাস্তববাদী ভাবনা থেকে ভাবি, তাহলে কোথাও যেন রাষ্ট্র তাদের জাতীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য একান্তই শেষ যখন আর কিছু করার নেই, তখন তারা যুদ্ধে জড়িয়ে পড়ছে, তাদের আরো ক্ষমতার সম্প্রসারণ ঘটাতে হচ্ছে। এটা যেমন সত্যি কথা, আবার আরেকদিকে যদি আমরা ভাবি যে অন্য কোনো যে কোনো প্রথাগত অস্ত্রশস্ত্র তার বিস্তার একরকম, কিন্তু পারমাণবিক অস্ত্রের যদি বিস্তার ঘটে, তার যে প্রভাব, সে প্রভাব অলরেডি আমরা বুঝতে পারছি। ভবিষ্যতে হয়তো মানব সভ্যতা একটা সংকটের মুখে চলে যাবে। আমরা পরিবেশগত জায়গা থেকে দেখছি অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তার পাশাপাশি যেটা আমরা অনুভব করতে পারি যে হয়তো কোনো এক সময় নিউক্লিয়ার ফেমাইন বা পারমাণবিক এই অস্ত্রশস্ত্রের ব্যবহারের ফলে বা সম্প্রসারণের ফলে দুর্ভিক্ষ পর্যন্ত নেমে আসতে পারে। শুনে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ, কারণ এর ইম্প্যাক্ট এতটাই, এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে পরবর্তীতে হয়তো ভবিষ্যতে এমন প্রজন্মকে আমরা দেখব যারা হয়তো সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে না। জেনেটিক্যালি, অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের পরবর্তী প্রজন্মের সমস্যা চলে আসবে। তো যাই হোক, আমরা অনেক কথা বলছি, এই কথার মধ্যেও আবার কোথাও যেন আমরা এই রাষ্ট্রচিন্তা আলোচনা করতে প্রসঙ্গে আবার নিউক্লিয়ার ডেটারেন্সের কথা বলছি, অর্থাৎ পারমাণবিক নিরোধ বা প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছি। মানে আমার কাছে একটা অস্ত্র আছে, মানে এটা আমার একটা ক্ষমতা, সবাইকে দেখানোর জন্য যে আমার ক্ষমতা আছে। তুমি তোমার মাত্রায় থাকো, তা না হলে আমি কিন্তু এই অস্ত্রের ব্যবহার করতে পারি। মানে পারমাণবিক অস্ত্রশস্ত্রের সঞ্চয়, সংগ্রহ, যাই বলো না কেন, এটা একদিকে যেমন একটা রাষ্ট্রকে শক্তি ধর করে তুলতে সাহায্য করছে বা অপরকে একটা প্রতিরোধ গড়ে তোলার কথা বলছে, আবার একই সাথে এটা আমরা যদি দেখি সাধারণ মানুষের একটা ভয়ভীতির জায়গাও তৈরি করছে। তো যাই হোক, আমার আজকের মূল আলোচনা নয়, আমি এখানে অবশ্যই বিষয় বলতেও আসিনি। এই বিষয়ে যিনি অভিজ্ঞ, অর্থাৎ ডক্টর বিমলেন্দু ঘোষ মহাশয় আজকে তোমাদের সামনে নিউক্লিয়ার ওয়েপন্স থ্রেট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এই সম্পর্কে উনি যা আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক সেই বিষয়গুলো তুলে ধরবেন। তার আগে ওনার সম্পর্কে একটি সংক্ষিপ্ত বায়োনোট বলতে পারো বা বিবরণী দিতে চাইব, কারণ ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। সেই জন্য প্রাথমিকভাবে ওনার সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। প্রথমে তোমরা জেনেছো যে উনি কাঁচরাপাড়া কলেজ থেকে এসেছেন আগত। এছাড়াও উনি, যেটা আমরা দেখেছি বা এখনো চর্চা করছেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উনি গেস্ট ফ্যাকাল্টি পিজিতে রয়েছেন। এছাড়াও ইগনুর সাথে উনি একাডেমিক কাউন্সিলর হিসেবে কাজ করছেন। এছাড়াও উনি একটা সময় বেতনা হাই স্কুলে তিনি কর্মরত ছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। এছাড়াও বিভিন্ন, এখানে হয়তো আমার সামনে তালিকাটা নেই, এছাড়াও বিভিন্ন সংগঠন, একাডেমিক সংগঠনের সাথে উনি যুক্ত রয়েছেন। ওনার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে।
হয়তো সব বলে শেষ করতে পারবো না স্যার, মার্জনা করবেন। তো তার মধ্যে কিছু যদি একটা দুটো বলতে চাই, ইন্ডিয়া in the first 2 decades of the 21st century, society, polity and COVID-19, Indian foreign policy and world order, new dimensions and direction, South Asia and COVID-19, challenges and way out, democracy and governance in the 21st century, India and the world। এই ধরনের আরো অনেক লেখা রয়েছে। আর রিসেন্টলি খুব গুরুত্বপূর্ণ দুটি ভলিউম এডিট করেছেন উনি আরো যুগ্মভাবে অন্য দুজন অধ্যাপকদের সাথে। একটা হচ্ছে দুর্নীতির বিকেন্দ্রীকরণ এবং আমরা, সেটা বাংলা ভার্সনে বেরিয়েছে, এবং ইংলিশ ভার্সনে আরেকটি বই বেরিয়েছে, করাপশন, অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস। যেহেতু সময়ের একটা প্রতিকূলতা রয়েছে, আমরা একটু শুরু করতে দেরি করেছি, সব ঠিকঠাক থাকা সত্ত্বেও মার্জনা চেয়ে নিচ্ছি বিভাগের পক্ষ থেকে। তাই স্যারের সম্পর্কে হয়তো আরো অনেক কিছু বলা হলো না, পরবর্তীতে নিশ্চয়ই আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব। আর আজকে আমি সরাসরি আর কাল করবো না, আবারও কলেজের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই যে উনি আজকে আমাদের ওনার মূল্যবান সময় দিচ্ছেন এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এবার সরাসরি অনুরোধ করব ডক্টর বিমল ঘোষ মহাশয়কে যে ওনার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। নমস্কার, শুভ অপরাহ্ন। প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়কে এবং তার অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত দাস মহাশয়কে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং তার বিভাগীয় প্রধান অপর্ণা রায়কে। তার আমন্ত্রণে আমি এসেছি, তার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা রইল। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের সকল শিক্ষাকর্মী বন্ধু, শিক্ষক সকলকে এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, তাদেরকে আমার অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা আমি নিউক্লিয়ার ওয়েপন থ্রেট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এটা ও যখন বললো যে আমাদের সিলেবাস রিলেটেড একটা টপিক দাদা বলো, তখনই আমাদের যে 6 সেমেস্টারের যে পেপার 10 আছে সেখানে এই বিষয়টা অনেকটাই আছে, সেই জন্যই এইটা আমি নির্ধারণ করলাম এবং এটা অনেক প্রাসঙ্গিকও হবে। কারণ এই মুহূর্তে আমার পূর্ববর্তী যারা বক্তা তারা অনেকটাই বলেছেন যে বিশ্ব অনেকটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে, এদিকে ইরান, ইসরায়েল বা ইউএসএ এক প্রকার যুদ্ধ চলছে। ফলে এই নিউক্লিয়ার ওয়েপন একটা বড় গেম চেঞ্জার, এটা আমরা বলতেই পারি। আমরা যদি ভূমিকা দেখি যে নিউক্লিয়ার ওয়েপন, তার যেটা যদি আমরা দেখি যে নিউক্লিয়ার ওয়েপন কেন দরকার। নিউক্লিয়ার ওয়েপন মূলত দরকার এই জন্য যে একটা রাষ্ট্র নিউক্লিয়ার ওয়েপন চায় কারণ তার নিরাপত্তার জন্য, যে আমার যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে তাহলে অন্যরা সহজে আমাকে আক্রমণ করবে না। এটা একটা নিউক্লিয়ার ওয়েপনের জন্য একটা দিক, যে আমার ওয়েপন থাকলে অন্যরা আমাকে সহজে আক্রমণ করবে না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে এই নিউক্লিয়ার পাওয়ার যেটা দিয়ে প্রচুর ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, যার ফলে আমাদের এই যে জ্বালানি সংকট, এই মুহূর্তে আমাদের গ্যাস বা তেলের যে সংকট, সেই সংকট মোকাবেলা আমরা এই নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে অনেকটাই সলভ করতে পারি। ফলে এই নিউক্লিয়ার পাওয়ার যে ডেভেলপমেন্ট, সেটার পিছনে এই দুটোই কারণ, যে এক হচ্ছে আমার এনার্জি সিকিউরিটি
আরেকটা হচ্ছে দেশের যে ট্র্যাডিশনাল সিকিউরিটি, এই দুটোর জন্য আমরা নিউক্লিয়ার যে গবেষণা সেইটা আমরা করে থাকি। এবার যদি আমরা নিউক্লিয়ার ওয়েপনের যে ইতিহাস সেইটা যদি দেখি, আমরা এটা অ্যাকচুয়ালি এটা খুব বেশি পুরানো নয়, এটা বিংশ শতাব্দীর একটা বিষয়। এখানে বলা হচ্ছে যে মূলত যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল সেখানে জার্মানি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে এবং সেইটা ইউএসএ বা তার অ্যালাইড যা পার্টনার আছে তাদের উপরে আক্রমণ হতে পারে, তার প্রেক্ষিতে ইউএসএ মূলত এই নিউক্লিয়ার যে বোম সেটা তারা তৈরি করার দিকে গেছে। কিন্তু তার আগে এটা যারা চেষ্টা করেছিলেন কয়েকজন সায়েন্টিস্ট, তারা অটো ভ্যান লিস মিটনার এবং এনরিকো ফার্মি, এরা মূলত 1930-এর দশকে এরা এই নিউক্লিয়ার ওয়েপনটা বানানোর চেষ্টা করছিল। এবং আপনারা জানেন যে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে গেলে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম এই দুটো জিনিস খুবই প্রয়োজন। এই দুটো জিনিস না থাকলে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা যায় না। এখন নিউক্লিয়ার ওয়েপন এমন একটা জিনিস যেটা উইদিন ফিউ সেকেন্ড পৃথিবীকে ডিস্ট্রয় করে দেওয়া যায়, উইদিন ফিউ সেকেন্ড। যেটা আমি বলবো যে পৃথিবীতে যত রকম অস্ত্র আছে সব থেকে ডেঞ্জারাস অস্ত্র হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন। পৃথিবীতে যত অস্ত্র আজ পর্যন্ত যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন। প্রিন্সিপাল স্যার যেটা বলেছেন যে মহাভারত রামায়ণের যে ব্রহ্মাস্ত্র এবং পশুপাতাস্ত্র, যেটা আমাদের তখনকার দিনের যারা হিরো ছিলেন তারা এগুলোকে ব্যবহার করেনি। ওরা জানতো যে এর মাধ্যমে মাস ডিস্ট্রাকশন, যেটা প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাবে, এবং সেইটা তারা চায়নি বলে তারা এই দুটো অস্ত্রকে, ব্রহ্মাস্ত্র এবং পশুপাতাস্ত্র, এই দুটোকে তারা ব্যবহার করেননি। যাই হোক, এটা 1930-এর দশক থেকে এইটা নিয়ে তৈরি আলোচনা গবেষণা হয়। আলটিমেটলি 1945 সালে 1945 সালের 16ই জুন, সম্ভবত 16ই জুন ইউএসএ ফার্স্ট নিউক্লিয়ার ওয়েপন তারা টেস্ট করেছিল। এবং তার বিজ্ঞানী ছিল কে? তার বিজ্ঞানী ছিল, আমরা সকলেই জানি যে ওপেনহাইমার ছিল এই অস্ত্র যিনি প্রথম টেস্ট করেছিলেন 1946 সালে। এখন এই 1945 সালে উনি প্রথম এটা টেস্ট করেছিলেন, বিজ্ঞানী ওপেনহাইমার। এবং তিনি তখন এই অস্ত্র পরীক্ষা করার পর তিনি ভগবত গীতার একটা শ্লোক তিনি বলেছিলেন যে আই অ্যাম দ্য ডেথ, আই অ্যাম দ্য ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমি মৃত্যু, যেটা গীতাতে শ্লোক, এটাকে তিনি বলেছিলেন আমি হচ্ছি মৃত্যু, আমি পৃথিবীর ডেস্ট্রয়ার। ফলে কারণ এর যে বিভৎসতা সেইটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যার ফলে তিনি এই কথাটা বলতে পেরেছিলেন। ফলে শুরু হয়েছিল সেই 1945 সালের 16ই জুন থেকে। তারপরে একাধিক দেশ নিউক্লিয়ার ওয়েপন তারা অ্যাকোয়ার করে এসছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ইরানের সাথে ইসরায়েলের যে কনফ্লিক্ট বা ইউএসএ যুক্ত হয়েছে তারও মূল কারণ কিন্তু সেই নিউক্লিয়ার ওয়েপন। এবং ইরানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্ট, যেটা ওরা বলছে যে এইটা কিন্তু প্রুফ নেই, অথচ ওরা অনুমান করছে যার ভিত্তিতে আক্রমণটা চলছে, ওটা আমি পরে আসছি। ফলে নিউক্লিয়ার ওয়েপন ইউএসএ শুরু করার পরে তারপরে একাধিক রাষ্ট্র নিউক্লিয়ার ওয়েপন অ্যাকোয়ার করেছে, সেটাও আমরা আসছি। এইবার নিউক্লিয়ার ওয়েপন কত রকমের হয়? নিউক্লিয়ার ওয়েপন বিভিন্ন ধরনের হয়ে যায়। এক হচ্ছে যে
অ্যাটম বোম। অ্যাটম বোম অ্যাকচুয়ালি একটা হচ্ছে অ্যাটম বোম হচ্ছে ফিশন বোম, অর্থাৎ এটা হচ্ছে স্প্লিট হয়, অ্যাটমটা স্প্লিট হয়ে এই বোমটা তৈরি করা হয়। এর রেঞ্জ অনেক ভয়াবহ এবং এই অ্যাটমিক বোমই মনে রাখা দরকার যে এই অ্যাটমিক বোমই প্রথম হিরোশিমা এবং নাগাসাকি দুটো শহরে প্রথম ফেলা হয়েছিল এই অ্যাটমিক বোম, এবং 6ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর 1945 সাল তখন এই শহর দুটোতে দুটো বোমা ফেলা হয়েছিল, এই অ্যাটমিক বোমা। এবং তার যে বিভৎসতা সেটা দুই একটা চিত্র আমি দেখাবো আপনাদের। দ্বিতীয়টা হচ্ছে যে হাইড্রোজেন বোম, এটা হচ্ছে ফিউশন, এটা হচ্ছে ইন্টিগ্রেট করে, অ্যাটমকে ইন্টিগ্রেট করে, অ্যাকুমুলেট করে। এই হাইড্রোজেন বোমা কিন্তু অ্যাটম বোমার থেকেও মারাত্মক, এর ভয়াবহতা অনেক বেশি। এটা এখনো ব্যবহার হয়নি পৃথিবীতে কোথাও, এবং আমরা চাই এই বোমের ব্যবহার কোনোদিন যেন না হয়, কারণ এর ফলে হিউম্যান সিভিলাইজেশন ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট হচ্ছে নিউট্রন বোম। এইটা উপরের দুটোর তুলনায় একটু কম রেঞ্জের বোম। এটা সাধারণত মিলিটারিদের টার্গেট করা হয় এবং রেডিয়েশনের উপরে মূলত এই বোমাটা তৈরি করা হয়। ডার্টি বোম, এটা আরো এর রেঞ্জ আরো ছোট, মূলত এটা মিলিটারি। আর ট্যাকটিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন, এটা আরো ছোট বোম, কারণ এটার মাধ্যমে মূলত আমরা কোনো একটা বেস ক্যাম্প অ্যাটাক করতে পারি, কোনো একটা যে ইউনিট, সেনাবাহিনীর ইউনিটকে অ্যাটাক করতে পারি, টোটালি এটা আমরা ডিস্ট্রয় করার জন্য। ফলে দেখা গেছে যে নিউক্লিয়ার এত সত্ত্বেও নিউক্লিয়ার ওয়েপন পৃথিবীতে যত রকম অস্ত্র আছে তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস অস্ত্র, এবং এটা মানবতা, এনভায়রনমেন্ট এবং আমাদের যে হিউম্যান সোসাইটি তার ক্ষেত্রে সব থেকে বড় থ্রেট হচ্ছে এই পারমাণবিক বোমা। এর মতো মারাত্মক থ্রেট বা মারাত্মক অস্ত্র এই পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। এক কথায় যেটা বলা যেতে পারে, নিউক্লিয়ার ওয়েপন হচ্ছে গেম চেঞ্জার। নিউক্লিয়ার ওয়েপন দিয়ে টোটাল ওয়ার্ল্ডটাই চেঞ্জ করে দেওয়া যেতে পারে। ফলে এর যে বিভৎসতা, ভয়াবহতা, তার থেকে অন্য কোন অস্ত্র এই পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে পৃথিবীতে কতগুলো নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রিজ আছে, আমরা যদি দেখি যে পৃথিবীতে, আমি একটু আগে বলেছি যে ইউএসএ ফার্স্ট নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করেছে, এবং তারপরে পরপর কতগুলো দেশ তারা নিউক্লিয়ার ওয়েপন অর্জন করেছে। ইউনাইটেড স্টেটস 1945 সালে আমাদের সকলের উচিত মানবতার স্বার্থে, মানুষের স্বার্থে ডিস্ট্রাকটিভ যে ওয়েপন সেটা ত্যাগ করা, এবং রাষ্ট্রনায়কদের এই পথ অনুসরণ করা দরকার। এবং আমাদের পার্সোনাল লাইফে ভায়োলেন্সের কোনো জায়গা নেই আমি মনে করি, বরং নেগোসিয়েশন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত, এর বাইরে গিয়ে কিছু হতে পারে না। তা নিউক্লিয়ার ওয়েপন এটা মানব সভ্যতার সব থেকে বড় থ্রেট, এবং এই ওয়েপনের সম্প্রসার আমরা কেউ আশা করি না, বরং এই ওয়েপন ধীরে ধীরে পৃথিবী থেকে অবলুপ্ত হোক, মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিক, শস্য শ্যামলা বিশ্ব আমরা চাই, ধ্বংসাত্মক বিশ্ব আমরা চাই না, ধ্বংসস্তূপের বিশ্ব আমরা চাই না। এটুকু বলেই আমি শেষ করছি। এরপরে কয়েকটা রেফারেন্স, আর এই বিশ্বই আমরা চাই, সবুজ বিশ্ব, ধ্বংস বিশ্ব আমরা কেউ চাই না। সকলকে অসংখ্য ধন্যবাদ। থার্ড হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, যেটা হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনেই, লাওস,
কম্বোডিয়া, এই অঞ্চলটাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। আফ্রিকা টোটাল মহাদেশ কোনো পারমাণবিক অস্ত্র নেই। এবং সেন্ট্রাল এশিয়া, রাশিয়া ভেঙে গিয়ে যে 15টা রাষ্ট্র তৈরি হয়েছিল তার মধ্যে 5টা রাষ্ট্রকে বলে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি। কাজাকস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই 5টা রাষ্ট্রকে একসাথে বলে সেন্ট্রাল এশিয়া। এখানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এছাড়া আন্টার্কটিকা, যেটাকে বলা হয় বরফে ঢাকা যেটা, সেখানেও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে চিত্রটা, এই 5টা অঞ্চলে পারমাণবিক অস্ত্র এই 5টা অঞ্চল পারমাণবিক অস্ত্র নেই এখানে। এইটা এক হচ্ছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল পলিফিরেশনটা রেস্ট্রিক্ট করা। হরাইজন্টাল মানে যে দেশগুলোর আছে সেই দেশগুলির থেকে যেন আর নতুন দেশ না পায় বা নতুন দেশ যাতে নিউক্লিয়ার পাওয়ার না অর্জন করে, এটা হচ্ছে হরাইজন্টাল পলিফিরেশন, এইটাকে তারা দেখার চেষ্টা করে। আর ভার্টিক্যাল পলিফিরেশন, সেইটা হচ্ছে যে রাষ্ট্রগুলির অস্ত্র আছে সেই অস্ত্র যেন আরো বৃদ্ধি না পায়, এই দুটো তারা চেষ্টা করে। IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কাউন্সিল। এর ফলে কি হচ্ছে, এরা বিভিন্ন চুক্তি করছে। এই চুক্তির মাধ্যমে তারা এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রেস্ট্রিকশন বিভিন্ন দেশগুলির উপরে আরোপ করছে। 1968 সালে NPT, যেটা একটু আগে বলছিলাম, ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন নিউক্লিয়ার ওয়েপন্স, 1968 সালে এই চুক্তিটা করলো। এবং এই চুক্তির মাধ্যমে তারা চেষ্টা করছে যে আর নতুন কোন দেশ নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে না, এই চুক্তিতে যারা সই করবে। মনে রাখা দরকার, ভারত, পাকিস্তান, ইসরায়েল কেউ এই চুক্তিতে সই করেনি। NPT-তে ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল কেউ সই করেনি। কেন করেনি? এর একটাই উত্তর। ভারতের বক্তব্য হচ্ছে এটা ডিসক্রিমিনেটিভ ট্রিটি। নিউক্লিয়ার পলিফিরেশন যদি আমরা প্রকৃতই রোধ করতে চাই তাহলে টোটাল কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি করতে হবে। সারা বিশ্ব থেকে পারমাণবিক অস্ত্র মুছে ফেলতে হবে। তোমার হাতে রেখে বাকিদের হাতে বিপজ্জনক, এইটা বলা যাবে না। এই প্রতিবাদে সেই জন্য ভারত বলেছে এটা ডিসক্রিমিনেটিভ ট্রিটি। ভারত এই NPT-তে সই করেনি, পাকিস্তান করেনি, ইসরায়েল করেনি, নর্থ কোরিয়া করেছিল 2003 সালে, তুলে নিয়ে করে বিস্ফোরণ করে। এরপরে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক USA এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, যেটা সল্ট 1-2, এর মাধ্যমে তোমার USA এবং USSR এর মধ্যে যে চুক্তি হয়, তারা তাদের যে পারমাণবিক অস্ত্র ভান্ডার কমিয়ে আনবে বা তারা টেস্ট করবে না। স্টার্ট স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি, সেটার মাধ্যমে বলা হয় যে নিউক্লিয়ার ওয়ারহেড গুলোকে কমিয়ে আনতে হবে। কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, সামগ্রিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ, এটাতেও বৈষম্য ভারত সই করেনি। এবং লাস্ট 2017 সালে একটা ট্রিটি হয়েছে, ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। ফলে এই চুক্তির মাধ্যমে সারা পৃথিবী জুড়ে IAEA এই সংস্থার মাধ্যমে নিউক্লিয়ার ওয়েপনকে সীমিতকরণের চেষ্টা করা হচ্ছে, যে নতুন করে কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপন যেন তৈরি না করে, আর যাদের আছে তারা সেইখানেই ক্ষান্ত থাকুক, আর যেন অস্ত্র ভান্ডার বৃদ্ধি না করে। নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা হচ্ছে প্লুটোনিয়াম। এখন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম সব দেশের আছে এমন নয়, মাত্র কত হাতে গুনে কয়েকটা দেশের আছে।
কাজাকিস্তানের আছে, ইরানের আছে, অস্ট্রেলিয়ার আছে, ইউএস এর আছে, ফ্রান্সের আছে, ব্রিটেনের আছে, রাশিয়ার আছে। এখন এই ইউরেনিয়াম প্লুটোনিয়াম আমি যদি না দিই তাহলে তো কেউ আর অস্ত্র বানাতে পারবে না। সেই জন্য 1975 সালে একটা গ্রুপ তৈরি করা হলো, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ, এনএসজি যেটাকে বলা হয়। এই গ্রুপ চুক্তি করে বলল যে আমরা এই ইউরেনিয়াম প্লুটোনিয়াম যে দেশের পারমাণবিক অস্ত্র নেই তাদেরকে আমরা দেব। আলোকপাত করছি সেটা হচ্ছে যে ভারতবর্ষ, আমরা জানি যে গান্ধীর দেশ, ভারতবর্ষ বুদ্ধের দেশ, বরাবরই শান্তির দেশ। ভারতবর্ষ কেন এই পারমাণবিক পরীক্ষার দিকে গেল? তার একটা কারণ হচ্ছে চীন, আর একটা কারণ হচ্ছে পাকিস্তান। এর জন্য ভারতবর্ষ পারমাণবিক অস্ত্রের দিকে গেছে এবং শুরুটা হয়েছিল জওহরলাল নেহরুর লিডারশিপে এবং সায়েন্টিস্ট হোমি যে ভাবা তার নেতৃত্বেই এই রিসার্চটা শুরু হয়েছিল। এবং 1974 সালে পোখরান 1 যেখানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ করা হয়, কোড নেম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। এবং এটা হচ্ছে ইন্ডিয়া দাবি করেছিল ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার ক্যাপাবল কান্ট্রি এবং এটা পিসফুল এক্সপ্লোশন। নেক্সট যেটা করেছিল পোখরান 2, যেটা 1998 সালে যার নেতৃত্ব দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। ভারতবর্ষের নিউক্লিয়ার ওয়েপন তার একটা পলিসি ভারতবর্ষ তৈরি করেছে। সেই পলিসিটা কি? সেটা হচ্ছে নো ফার্স্ট ইউজ। নো ফার্স্ট ইউজ। ভারত কখনোই পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করবে না, কিন্তু ভারতকে যদি কেউ আক্রমণ করে পারমাণবিক অস্ত্র দিয়ে, ভারত তার সমুচিত জবাব দেবে। এটাই ভারতবর্ষের নিউক্লিয়ার পলিসি। এইবার ভারতবর্ষের নিউক্লিয়ার ওয়েপন সেইটা কোথায় কোথায় ইউজ করা যেতে পারে বা কোথা থেকে ইউজ করা যেতে পারে? ভারতবর্ষের ল্যান্ড বেস নিউক্লিয়ার ওয়েপন আছে, এয়ারক্রাফট বেস নিউক্লিয়ার ওয়েপন আছে, আর সি বেস যেটা হচ্ছে আইএনএস আরিহান্ত, এর মাধ্যমে ভারতবর্ষের নিউক্লিয়ার ওয়েপন নিক্ষেপ করা যাবে। আইএনএস বিক্রান্ত নয়, মনে রাখবে, আইএনএস আরিহান্ত, এর মাধ্যমে ভারতবর্ষ সমুদ্র থেকে পারমাণবিক সমুদ্র থেকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারবে, ল্যান্ড থেকে করতে পারবে, এয়ারক্রাফটের মাধ্যমেও ভারতবর্ষ করতে পারবে। ভারতের সুবিধা হচ্ছে ভারত না এনপিটির মেম্বার না সিটিবিটির মেম্বার, ফলে ভারতের এই সিটিবিটি এনপিটির মেম্বার না হয় ভারত এটা করতে পেরেছে এবং তারা বলছে আমাদের এটা আত্মরক্ষার জন্য আমরা করেছি, আমরা আমাদের পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ, আমরা প্রথমে এটার ব্যবহার করব না। আমরা যদি দেখি ভারতবর্ষে 7টা পারমাণবিক কেন্দ্র আছে, আমি ছবি এইভাবে দেখাচ্ছি। 7টা কেন্দ্রে ভারতবর্ষের পারমাণবিক অস্ত্র, রাজস্থান থেকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, 7টা জায়গায় ভারতবর্ষের এইরকম পারমাণবিক কেন্দ্র ভারতবর্ষের রয়েছে। এবং পোখরান 2 এর পরে যে ছবিটা তৈরি হয়েছিল, এই ছবিটা পোখরান 2 বিস্ফোরণ করার পর। এইবার আরেকটা জিনিস যেটা আসার কথা সেটা হচ্ছে যে পৃথিবীতে এত পারমাণবিক অস্ত্র রয়েছে, প্রায় 12,000 থেকে 13,000 পারমাণবিক বোম এই পৃথিবীতে রয়েছে, যার দিয়ে এই পৃথিবীতে কয়েকবার ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু এমনও কিছু অঞ্চল পৃথিবীতে এখনো আছে যে অঞ্চলগুলিতে পারমাণবিক অস্ত্র নেই। এইরকম 5টা অঞ্চল পৃথিবীতে আছে যেখানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এক হচ্ছে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান, যেটাকে বলা হয় সাউথ আমেরিকা।
ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, ওয়েস্ট ইন্ডিজ, এই অঞ্চলটা ক্যারিবিয়ান বা ল্যাটিন আমেরিকা, যে অঞ্চলগুলিতে পারমাণবিক অস্ত্র রয়েছে, যেটা আমাদের মানে এখান থেকে মুক্তি আমরা কি করে পাবো? এখন সেটার থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট, অর্থাৎ নতুন রাষ্ট্র যেন পারমাণবিক অস্ত্র না তৈরি করে সে বিষয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সজাগ থাকতে হবে, এবং যাদের আছে তাদের অস্ত্রগুলো ক্রমশ যদি আমরা কমিয়ে আনতে পারি, এইটা একটা হতে পারে। সেকেন্ড যেটা আমাদের যেটা চুক্তিটা রয়েছে সিটিবিটি, এনপিটি, এই চুক্তির কার্যকারিতাগুলোকে বাড়াতে হবে যাতে সবাই এই চুক্তির অধীনে আসে, কেউ বাইরে না থাকে, আর বাইরে না থাকলে কেউ অস্ত্র তৈরি করতে পারবে না। থার্ড যেটা আমাদের মধ্যে যে কনফ্লিক্ট গুলো রয়েছে, সেই কনফ্লিক্ট গুলো যদি আমরা নেগোসিয়েশন ডিসকাশনের মাধ্যমে আমরা যদি সেটা সমাধান করতে পারি, তাহলে পারে আমাদের অস্ত্রের প্রয়োজন কমে আসবে। নেক্সট হচ্ছে যে নিউক্লিয়ার ফ্রি জোন যে 5টা রয়েছে, এই 5টাকে বাড়িয়ে যদি আমরা 6টা, 7টা, 8টা, 9টাতে নিয়ে যেতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা পারমাণবিক ফ্রি হতে পারবো। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের যে বিপদ, সেইটা সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস সেটা জনগণের মধ্যে বাড়াতে হবে, এনিহাউ সেটা বাড়াতে হবে, এবং এইটা যদি আমরা স্কুল কলেজের পাঠ্য বইয়ের মধ্যে বানিয়ে সবাইকে অ্যাওয়ার করতে পারি এবং একটা আমরা ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করতে পারি, তাহলে এটা কমতে পারে। এবং আন্তর্জাতিক যে পাওয়ারফুল স্টেটগুলি রয়েছে, তারা যদি একে অপরের সহযোগী হয়, সহমত হয় যে ঠিক আছে আমরা মানবিক স্বার্থে আমরা আমাদের অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করব বা ডিস্ট্রাকটিভ অস্ত্র আমরা ধ্বংস করব, এইটা যদি করতে পারে তাহলে আমরা নিউক্লিয়ার যে থ্রেট তার থেকে কিছুটা মুক্তি পেতে পারি। আর নিউক্লিয়ার ফাইনালি যেটা আমি বলতে চাই যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার কোনো পৌরুষের কাজ নয়। নিউক্লিয়ার ওয়েপনের মাধ্যমে আলটিমেটলি মানব সভ্যতায় ধ্বংস হয়, পরিবেশ নষ্ট হয়, মানুষের রুটি রুজি নষ্ট হয়। সুতরাং হিউম্যান ডেভেলপমেন্ট যে জায়গায় গেছে সেইটাকে ডিস্ট্রয় করার তুলনায় সেইটাকে আরো কিভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা ভাবতে হবে। নিউক্লিয়ার বোমের জায়গায় নিউক্লিয়ার এনার্জিকে উৎসাহিত করতে হবে যাতে করে সাধারণ মানুষের যে চাহিদা সেইটা পূরণ করতে পারে। আমাদের প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা নেতা উচিত যে মানবিক হওয়া, যে মানুষের স্বার্থে কাজ করা, যেটা আমাদের গান্ধী শিখিয়েছে, বুদ্ধ শিখিয়েছে, একটা সময় আমাদের নেলসন ম্যান্ডেলা বা আব্রাহাম লিঙ্কন, এই জাতীয় ওয়ার্ল্ড লিডার যারা, তারাও আমাদের এই মানবতার কথা বলেছে। আর বাংলা তো মানবতার হাত বলা যেতে পারে। গান্ধী থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকেই মানবিকতার কথা বলেছে, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছে, মানুষকে মারার কথা কেউ বলেছে। তো মানুষ মেরে কেউ কখনো বড় হতে পারে না। যে প্রিন্সিপাল স্যার, ম্যাডামকে আমার অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এর সমস্যাগুলো সম্পর্কে আমরা জানলাম এবং সামনে আমাদের কি কি করণীয় বা কি রাস্তা রয়েছে সেই সম্পর্কেও স্যার খুব সুন্দরভাবে বললেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা অংশে।
সেখানে হচ্ছে যে তোমাদের এতক্ষণ যে তোমরা শুনলে স্যারের কথা, সেই স্যারের কথা বা প্রেজেন্টেশনের মধ্যে থেকে তোমাদের কোনো যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু বলার যদি থাকে, তোমরা এক এক করে স্যারের সামনে সেটা উপস্থাপন করতে পারো। আর স্যারের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আজকে মানে সব মিলে আমরা একটু বিভ্রাটের মধ্যে পড়ে গেছি, সেই জন্যে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারবো আশা রাখছি। তো এবার সরাসরি স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের কিছু যদি জানার থাকে বা কোনো কিছু তোমরা কিছু বলতে চাও নিজের মতো করে, স্যারের সামনে কিন্তু অবশ্যই তোমরা তুলে ধরো, প্লিজ। একটা জিনিস ম্যাডাম আপনি বলুন তো, মানে এখন ওদের ছুটি দিয়ে লাভ নেই, যা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না, না, ওদের তো ছুটি নেই, ওদের তো পরীক্ষা আছে। ফলে তোমরা প্রশ্ন করো, যা প্রশ্ন থাকবে। অবশ্যই করো, অবশ্যই। আগে নিজে যখন প্রশ্ন করবে, নিজের নাম, কোন মেজরের স্টুডেন্ট এটা বলে তারপরে প্রশ্নটা। আমার নাম ইয়ামিন মন্ডল, আমি পলিটিক্যাল সায়েন্স মেজর করি। কোন সেমেস্টার বলো? 4th সেমিস্টার। আমার প্রশ্ন হলো, আপনি যে বললেন 250 গ্রাম ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম 10 টন কয়লার সমান, এটা হলো কিভাবে, মানে ইউরেনিয়ামটা তৈরি করতে কত খরচ হয়, সেটা কি? ইউরেনিয়াম তৈরি করা যায় না, মানে পরিশোধিত করতে গেলে প্রকৃতি থেকে পাওয়া যায়। আমি জাস্ট এক্সাম্পল দিলাম ওটা, এটা এবার কম বেশি হতেই পারে। যে 250 গ্রাম মানে আমি এটাই বোঝাতে চাইছি যে সামান্য পরিমাণ ইউরেনিয়াম দিয়ে যে বিদ্যুৎ তৈরি করা যায়, 10 টন কয়লা দিয়েও সেই বিদ্যুৎ তৈরি হয়। এবার এক্সাক্ট ফিগারটা আমি এভাবে মিন করিনি, ঠিক আছে? উদাহরণ একটা দিলে বোঝানোর জন্য তোমাদেরকে সেটাই করতে হবে। আর কারো কিছু জানার আছে, কোনো প্রশ্ন থাকবে বা অন্য কিছু তোমরা নতুন কিছু তথ্য স্যারের সামনে আনতে একদম চাও add করতে আমাদেরকে? পারবে। হ্যাঁ ওরা অ্যাড করতে পারে হ্যাঁ, প্রশ্ন। অবশ্যই অবশ্যই। আমরা মনে করি তোমরা অনেকটাই কম্পিটেন্ট। তোমাদের যদি কিছু মনে হয় যে তোমরা এর সাথে কিছু যুক্ত করতে চাও, আমি কি তাহলে নাম ধরবো, নাম ধরে বলবো? হ্যাঁ, মনির কিছু বলা আছে? আচ্ছা, হৃদয় ছিল ম্যাম, কিন্তু স্যার নিজে সলভ করে দিয়েছেন, তার জন্য প্রশ্ন আসেনি। হৃদয়ের পাশে আরেকজন নেই। আর পলিটিক্যাল সায়েন্সের মানে কোর সাবজেক্ট মানে মেজরের আর কারোর কোনো প্রশ্ন নেই নাকি? তোমরা শোনোইনি না বুঝোনি কোনটা? বুঝেছো কিনা সেটা আগে হাত তুলে বলো। হাত তুলতে হবে, আমরা দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা সত্যি আজকে স্যার যেভাবে বুঝিয়েছেন বা বলেছেন, আলোচনা করেছেন, তাতে করে এই মুহূর্তে হয়তো সেইভাবে প্রশ্ন আসছে না। তো আমি এখানে অনুরোধ করবো, প্রিন্সিপাল স্যারও আছেন বা আপনাদের ফ্যাকাল্টি অনেকে আছেন, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা বা কোনো কিছু বলার বা মন্তব্য বা অ্যাড অন করার কিছু যদি থাকে আপনারা অবশ্যই করবেন। আমি দু একটা হ্যাঁ স্যার, নিশ্চয়ই। ছেলেমেয়েরা বিরক্ত হবে না তো? আচ্ছা, দুটো আমি তো অনেকক্ষণ কখন আসতে আসতে সেমিনারে অনেকক্ষণ ছিলাম না, সুতরাং আমি জানি না এই বিষয়টা আলোচনা হয়েছে কিনা। দুটো বিষয়ে আমার জিজ্ঞাসা আছে। এক, এই যে পরমাণু অস্ত্রগুলো রয়েছে, সেটা ডিফিউজ করার প্রসেসটা কিভাবে এরা দেখছে, কোনো পলিসি আছে কিনা? কারণ এক্সপ্লোশনের মাধ্যমে সেটা ডিফিউজ করা যাবে না, সেই রকম কোনো পলিসি আছে কিনা ডিফিউজ করা? তার কারণ এত পরিমাণে পরমাণু অস্ত্র আছে, ছোট থেকে বড় থেকে মাঝারি বিরাট ধরনের, সেইগুলো ডিফিউজ কিভাবে করবে, তার কোনো পলিসি আছে কিনা? এক। দ্বিতীয়ত, যে যে মনে হচ্ছে এই পরমাণু সংক্রান্ত যে বজ্র পদার্থগুলো রয়েছে, ওয়েস্টেজগুলো রয়েছে, সেইটা নিয়ে একটা বিরাট বড় জিও পলিটিক্সের জায়গা আছে, সেইটা নিয়ে কোনো নির্দিষ্ট নীতি নির্ধারণের জায়গা আছে কিনা? এবং ছেলেমেয়েদের আরেকটা কথা বলি, এই যে পরমাণু বলতে চাইছিল আর কি, যে এই যে পরমাণুর যে খনিজগুলো রয়েছে আর কি, সেইটার যে ভান্ডার যে জায়গাগুলো, সেটা নিয়ে একটা বিরাট বড় পলিটিক্সের জায়গা আছে। তিব্বত, যেমন চীন তিব্বত এত তীব্রভাবে আক্রমণ করতে চাইছে কেন, দখল রাখতে চাইছে কেন? কারণ তিব্বত কিন্তু একটা বিরাট বড় ভান্ডার, ঠিক আছে? এবং তোমাদের তো হাতে নেট খেট রয়েছে ইত্যাদি ইত্যাদি। এই যে পরমাণু সংক্রান্ত যে খনিজ,
সেটা প্রসেসিং এর একটা বিরাট বড় প্রসেসিং এর খরচ, সেটা কিন্তু চাইলে সবসময় করা যায় না, এরকম বলতে চাইছিল। তো আমার কাছে আপনার কাছে দুটো জিজ্ঞাসার, একটা হচ্ছে যে এই পলিসি আছে কিনা কোনো ডিফিউজিং এর যে পলিসি, এবং এই যে ওয়েস্টেজ তার সম্পর্কে কি ভাবনা চিন্তা আছে। আমি জানি না এটা নিয়ে আপনি বলেছেন কিনা। আর তার আর কারো কিছু যদি থাকে আমি মনে হচ্ছে স্যার আপনি তাহলে আমি একটু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে 1975-এ যে 1974 সালে স্মাইলিং বুদ্ধ যে কেসটা করলো, তারপর থেকে IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি একটা তৈরি করা হয়, NSG নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ, একটা তৈরি করা হয়। এবং সেখানে বলা হয় যে যে সমস্ত রাষ্ট্রের নিউক্লিয়ার ওয়েপন নেই তাদেরকে এরা এই ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এগুলো তারা দেবে না, এবং যদি দিতে হয় এনএসজির যে পলিসিগুলো আছে সেই পলিসি মেনেই দিতে হবে। ফলে চীন, অস্ট্রেলিয়া, ইরাক থেকে শুরু করে কাজাকিস্তান, USA যারা এই এনএসজি গ্রুপের মেম্বার, তারা এইটা দেবে। এবং খরচ কী হবে না হবে এক্সাক্ট আমার পক্ষে বলা অসম্ভব ব্যাপার, কারণ সেইটা আমি জানি না। আর যে ডিফিউজ করার বিষয়টা, সেটা অলরেডি শুরু হয়েছিল, যেটা IAEA এর মাধ্যমে হয়েছে, এবং কতগুলো চুক্তি হয়েছিল, যে NPT, CTBT, তারপরে আমি বলেছি যে START 1, START 2, এর মাধ্যমে SALT 1, SALT 2, এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র কমিয়ে আনতে হবে, এইরকম একটা চুক্তি হয়েছিল। আর কি প্রক্রিয়ায় করা হবে সেইটা বিজ্ঞানীরাই বলতে পারবে, অ্যাকচুয়ালি আমি সায়েন্টিস্ট নই ওইভাবে। সেটা IAEA এর নির্ধারিত পলিসি আছে, IAEA যেভাবে বলবে, এবং ওরা নিরীক্ষণ করে, ওরা পারমাণবিক অস্ত্র পরীক্ষাগার যেগুলো নিরীক্ষণ করে এবং বলে এইভাবে করতে হবে, কোনো রকম রেডিয়েশন যেন না হয়, পরিবেশের ক্ষতি যেন না হয়। এবং ইরানের ক্ষেত্রে সমস্যাটা ওইখানটাতেই, যে যেখানে একটা মিসট্রুথ একটা বিরাজ করছে, যে ইরান বলছে আমাদের পিসফুল, এটা আমাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম পিসফুল, মূলত এনার্জির জন্য, কিন্তু ওয়ার্ল্ড কমিউনিটি বলছে যে ইরান এমন একটা দেশ যে ওরা কিছুদিনের মধ্যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। এইটা নিয়ে কনফ্লিক্টটা এখন দেখা দিয়েছে, এর সমাধান আদৌ হবে কিনা জানি না। আর ওই IAEA এবং NSG এরাই মূলত এই বজ্র কিভাবে কি করা হবে না হবে তার পলিসি নির্ধারণ করে দেয়, এদের নিরীক্ষণেই সমস্তটা হয়। আর ওই খরচ কি ওইগুলো বলা সম্ভব নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আজকে মানে সব মিলিয়ে ভেতরেও দুর্যোগ, বাইরেও দুর্যোগ, মানে কিরকম একটা অন্য পরিবেশের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা আজকে করলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এবার অনুরোধ করব আমার বিভাগের আমার সহযোদ্ধা শ্রী সৌমেন দেবনাথ মহাশয়কে, যে ওনার মাধ্যমে উনি আজকে আনুষ্ঠানিকভাবে ভোট অফ থ্যাঙ্কস দেবেন, এবং এর মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলার, তোমরা এখান থেকে বেরিয়ে তোমরা রুম নাম্বার 8-এ চলে যাবে, ওখানে গিয়ে আমরা তোমাদের পরীক্ষার ব্যাপারটা বলবো। আর অবশ্যই ততক্ষণে তোমাদের আবহাওয়া প্রতিকূল আছে, অনুকূলে চলে আসবে, ততক্ষণ তোমরা অন্তত পরীক্ষাটা কমপ্লিট করবে, এবং সেই ব্যাপারে তোমরা সরাসরি এই রুমটা লিভ করে 8 নম্বর রুমে চলে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকে অবগত আছো, তোমাদের গ্রুপে জানানো হয়েছে আগামীকাল ইতিহাস বিভাগের পক্ষ থেকে একটি ডিপার্টমেন্টাল সেমিনারের আয়োজন করা হয়েছে। আশা রাখবো তোমরা আজকের মতো শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, তোমরা এখন উচ্চশিক্ষার যেহেতু অংশগ্রহণ করছো, তোমাদের বিভিন্ন বিষয়ে এই তোমাদের জ্ঞান থাকাটা দরকার, চর্চা থাকাটা দরকার। তাই আমরা আশা রাখবো যে কালকে ইতিহাস বিভাগের তোমরা সেমিনারে উপস্থিত হবে, এইভাবেই উপস্থিত হবে। এছাড়াও আরেকটি বিশেষ ভাবে বলবো, জাতীয় স্তরের আরেকটি আমরা আলোচনা সভা বা বলতে পারো সেমিনার আয়োজন করতে চলেছি 2 জুন, 2রা
জুন, সেই দিনও আশা রাখবো তোমরা প্রত্যেকে উপস্থিত হবে। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যে যেটা বাংলা বিভাগের সেমিনার 2 তারিখ 2 জুন হবে, সেই সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনে গেছো। এবং বিশ্ববিদ্যালয়ের মানে পৃথক পৃথক জন বক্তা আসবেন, সেই সম্পর্কেও তোমরা জানো। এছাড়াও প্রত্যেকে যারা কথা বলছো এরপরে কিন্তু আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না, কারণ আমি আর রিপিট করবো না। সেটা হচ্ছে 2 জুন তোমাদের ইন্টার্নশিপ। আবারও বলছি, 6 সেমেস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে যারা 5th সেমে ইন্টার্নশিপের জন্য এনরোলমেন্ট করোনি, তাদের উদ্দেশ্যেও বলছি, এবং যারা অলরেডি এনরোল করেছো, 2 জুন তোমাদের প্রজেক্ট নেওয়া হবে এবং একই সাথে সাথে সার্টিফিকেট সেদিনই তোমরা ইন্টার্নশিপের পাবে। তাই 2 জুন তোমাদের কলেজে উপস্থিত হতে হবে। আর যারা যারা ইন্টার্নশিপ কোর্সে এনরোলড হওনি, অন্যান্য সেমেস্টার 2nd এবং 4th ইতিমধ্যে নোটিশ গেছে, আবারও নোটিশ যাবে। তোমাদেরও বলে রাখা হচ্ছে 2 জুন তোমরা উপস্থিত হবে, কারণ তোমাদের ইন্টার্নশিপ করাটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এবং বারংবার তোমাদেরকে বলা হয়েছে। এবং 2 জুন তোমরা যেটা করবে, কলেজে এসে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবে ইন্টার্নশিপের জন্যে। তার জন্য তোমাদের যে ফিস ধার্য করা হয়েছে, যারা গত বছর করেছো তাদের থেকে এবার একটু কমেছে, 400 টাকা। তোমরা হয় হাতে ক্যাশ আসতে 400, হয় তোমরা ক্যাশে জমা করবে বা অনলাইন মোডে তোমরা জমা করবে সেই সংস্থাকে, এবং সেই সংস্থা প্রতিনিধিরা আসছেন 2 জুন। এই বলে আমি আজকের মতো এর পরবর্তী বক্তব্য রাখার জন্য আমি শ্রী সৌমেন দেবনাথকে মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। একটু চুপচাপ থাকো একটুখানি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের মধ্যে পেয়েছি ডক্টর বিবেকানন্দ ঘোষ মহাশয়। উনি যেভাবে আমাদের এই নিউক্লিয়ার ওয়েপেন্সের ব্যাপারটাকে তুলে ধরলেন, একেবারে শুরু থেকে একেবারে ইন্ডিয়ার মাধ্যমে শেষ করলেন, তার এই উপস্থাপনায় আমার অনেক প্রশ্ন ছিল, প্রথম দিকে ছিল আর কি। ধীরে ধীরে তিনি এমনভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেছেন, আমার অনেক প্রশ্নই ক্লিয়ার হয়ে গেছে। স্যারকে এর জন্য বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, মহাবিদ্যালয়ের অধ্যাপক মহাশয় এবং আমাদের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং নন টিচিং স্টাফ, প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এই বিশ্বে রয়ে গেছে যে বোমগুলির দ্বারা এই পৃথিবীকে 100 বার ধ্বংস করা যাবে। এই বোমগুলো যদি ইউজ করা হয়, এই পৃথিবীকে একবার না 100 বার ধ্বংস করে দেওয়া যাবে। সুতরাং আমরা খুব বেশি যে নিরাপদে আছি সেটা বলা যাবে না, আমরা চরম বিপদেই আছি। কখনো যদি নিউক্লিয়ার ওয়ার হয়, উইদিন ফিউ সেকেন্ড আমরা সকলেই ধ্বংসস্তূপে পরিণত হব। ফলে নর্থ কোরিয়ার বিষয়টা আমি একটু আগে বলছিলাম যে নর্থ কোরিয়া এরা এনপিটিতে সই করেছিল। এনপিটি ইউনিভার্সাল নয়, যেটা ম্যান্ডেটরি নয় যে তোমাকে এনপিটিতে সই করতেই হবে বা সিটিবিটিতে সই করতেই হবে, এটা ম্যান্ডেটরি নয়। ফলে কি হলো, নর্থ কোরিয়া ওরা সই করেছিল এনপিটিতে, কিন্তু উইথড্র করে নিল 2003 সালে। 6 সালে ওরা প্রথম নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করলো। তারপরে দেখো পর 9, 13, 15, 16 নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করছে, এবং ওরা বলছে যে আমাদের সবথেকে পাওয়ারফুল বোমা যেটা হাইড্রোজেন বোমা, সেটাও আমাদের কাছে আছে। ফলে নর্থ কোরিয়া একটা ছোট্ট দেশ, তাদের কাছে যদি এই রকম অস্ত্র থাকে এবং ওদের প্রেসিডেন্টের যে মেন্টালিটির মানুষ, বিপদ যে কোনো সময় চলে আসতে পারে। ইরানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইরানের কিন্তু পারমাণবিক যে প্রক্রিয়া, সেটা কিন্তু অ্যাটম ফর পিস ইউএস এর দ্বারা পরিচালিত, তার মাধ্যমে এটা শুরু হয়েছিল, এবং তার ফার্স্ট অপারেশন রাশিয়ার সহযোগিতায় 2011 সালে শুরু হয় অপারেশন। কিন্তু দেখা গেছে যে ইরান বারে বারে বলছে যে আমাদের এটা পিসফুল নিউক্লিয়ার
প্রোগ্রাম। পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রাম মিনস এরা চাইছে যে আমরা নিউক্লিয়ার এনার্জির জন্য আমরা নিউক্লিয়ার প্রোগ্রামটা চালাই, কিন্তু ইরানকে কেউ বিশ্বাস করতে পারছে না। কেন? কারণ ইরান এতটাই ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামে সমৃদ্ধ দেশ যে এরা যে কোনো সময় নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারে। এই যে সন্দেহটা, এই সন্দেহটার জন্যই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। যদিও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা IAEA এরা বহুবার ইরান পর্যবেক্ষণ করেছে, কিন্তু করার পরে কিছু খুঁজে পায়নি। কিন্তু তারপরে ইন্টারন্যাশনাল যে পাওয়ারসরা রয়েছে, বিশেষ করে USA, ইসরায়েল, এরা ইরানকে বিশ্বাস করছে না। এরা বলছে গোপনে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা করে ফেলবে। এর বশবর্তী হয়েই কিন্তু ইরানের উপরে বর্তমানে আক্রমণটা চলছে, এবং ইরান তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে আমাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা পিওরলি নিউক্লিয়ার এনার্জি, আমরা নিউক্লিয়ার এনরিচমেন্টের দিকে যাচ্ছি না। কিন্তু অবিশ্বাসের উপরে কখনোই কিছু প্রতিষ্ঠিত হতে পারে না। ইন্টারন্যাশনাল কমিউনিটি মনে করছে যে ইরান যেটা মুখে বলছে সেটা মিথ্যে কথা, কাজে তলায় তলায় ওরা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে। আর ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করলে টোটাল মিডল ইস্ট একটা অস্থিরতা দেখা দেবে, টোটাল মিডল ইস্টে। ফলে এইটার জন্যই এই যুদ্ধটা চলছে, এবং ইউএস এর সাথে বা ইসরায়েলের সাথে যে এখন লড়াইটা চলছে এই একটা বিষয় নিয়েই চলছে, এবং ওরা যে শর্তগুলো চাপাচ্ছে ইরান সেই শর্ত মানতে চাইছে না, ফলে যুদ্ধ কন্টিনিউই চলে যাচ্ছে। ফলে এই সমস্যার সমাধান কিভাবে হবে কেউই জানে না। এবং সব থেকে বড় কথা, একটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যেটা ওয়ার্ল্ড পাওয়ার এবং ইরানের মধ্যে তৈরি করা হয়েছিল, যে তারা মূলত সবকিছু দেখবে। কিন্তু সেখান থেকে 18 সালে যখন ইউএসএ নিজের সাপোর্টকে উইথড্র করে নিল, তখন বিষয়টা আরো ক্রিটিক্যাল হয়ে গেল। এর ফলে দেখা গেছে যে ইরান এবং ইউএসএ, ইসরায়েল এই যুদ্ধটা চালাচ্ছে, এবং এটা আদৌ কিভাবে এর সমস্যার সমাধান করা যাবে সেটা কিন্তু অধরা। কারণ ইরান তারা বলছে যে আমরা করছি না, আর ওরা বলছে তুমি গোপনে করছো। এই যে অবিশ্বাস, এই যে মিসট্রুথ, এইটা কি করে আমরা সমাধান করব? ফলে এটা চলতেই থাকবে। নেক্সট হচ্ছে যে এই নিউক্লিয়ার ওয়েপনের একটা থ্রেট আমরা অনুভব করছি, এবং এর ফলে দেখা গেছে যে সব থেকে ডিভাস্টেটিং এবং সব থেকে ডিস্ট্রাকটিভ ওয়েপন হচ্ছে এই নিউক্লিয়ার ওয়েপন। এই নিউক্লিয়ার ওয়েপনের যে বিহাইন্ডে বা এর যে তৈরি করার পিছনে মূলত দুটো যুক্তি, যে আমার দেশের নিরাপত্তা আর এনার্জি। কারণ এখানে একটা আইডিয়া আছে যে আমার যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে সহজে কেউ আমাকে আক্রমণ করবে না। এইটা একটা মানে সব রাষ্ট্রগুলোই বলে যে আমার যদি অস্ত্র থাকে কেউ আমাকে। তাহলে একটু মানে সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি কি তাহলে কন্টিনিউ করতে পারবেন, না একটা ল্যাপটপ দেবে সুবিধা হবে আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে মাস ডিস্ট্রাকশন সেটা তো জানে ওরাও। ফলে একটা নিউক্লিয়ার পাওয়ার আর একটা নিউক্লিয়ার পাওয়ারকে আক্রমণ করবে না। ফলে সব রাষ্ট্রই চায় যে আবার নিউক্লিয়ার ওয়েপন থাকুক। সেকেন্ড যেটা, যে সব রাষ্ট্রই চায় যে আমার যে জ্বালানি সমস্যা সেইটা যেন সমস্যার সমাধান হয়। বিশেষ করে যারা এনার্জি থ্রাস্ট কান্ট্রি, মেনলি ইন্ডিয়ার মতো দেশ, যাদের 70% অয়েল ইম্পোর্ট করতে হয়, যাদের 50%-এর উপরে ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করতে হয়, তারা সবসময় চাইবে যে আমাদের এই জ্বালানিটা যেন সরবরাহ সবসময় বজায় থাকে। মিডল ইস্টের সমস্যার জন্য আমাদের গ্যাস
25 দিন হয়ে গেছে বা 30 দিনের আগে আমরা বুক করতে পারছি না, 7 দিনের আগে দিচ্ছে না, তেলের দাম আস্তে আস্তে বাড়তে থাকছে। ফলে একটা সময় তো তেল বা গ্যাস শেষ হয়ে যাবে, আজ হোক 100 বছর পর হোক 200 বছর পর হোক, তাহলে সারা পৃথিবী কি অন্ধকার হয়ে যাবে? না। তাহলে অল্টারনেটিভ এনার্জি সেটা কি হতে পারে? সেটা এক হতে পারে সোলার এনার্জি, যেটা সৌর বিদ্যুৎ, যেটা আমরা অনেকেই চালু করে দিয়েছি। আমরা দেখেছি যে সোলার লাইট রাস্তায় লেগে গেছে, বাড়িতে অনেকে সোলার লাগাচ্ছে, সেই সোলারের মাধ্যমে তারা পাখা টাকা ইত্যাদি সব চালাচ্ছে। এটা একটা সোর্স। আরেকটা হচ্ছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম বা নিউক্লিয়ার পাওয়ারকে ব্যবহার করা হয়। 10 টন কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, হয়তো 250 গ্রাম ইউরেনিয়াম দিয়ে সেই বিদ্যুৎ উৎপাদন করে ফেলা যায়। তাহলে আমি 10 টন কয়লা পোড়াবো না 250 গ্রাম ইউরেনিয়াম ইউজ করব? ফলে সেই দিকে আস্তে আস্তে আমাদের যেতে হবে। এখন কান্ট্রিগুলো বলছে যে আমরা যে নিউক্লিয়ার প্রোগ্রামটা চালাচ্ছি মূলত পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রাম, বা আমাদের এনার্জির জন্য এক, আর দুই হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য। এখন তারপরেও এটা যাদের অস্ত্র আছে তাদের যুক্তি, বা যারা অস্ত্র অ্যাকোয়ার করছে তাদের যুক্তি, কিন্তু তারপরে সারা পৃথিবী একটা হুমকির মুখে বা থ্রেটের মুখে দাঁড়িয়ে আছে নিউক্লিয়ারের। সেটা হচ্ছে যে এটা তো হতেই পারে যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ার। এবং আমরা আগেও দেখেছি যে ইউএসএ এবং ইউএসএসআর মুখোমুখি দাঁড়িয়ে পড়েছিল। সেটা যখন বাংলাদেশ তৈরি হয় তখন কিউবার মিসাইল ক্রাইসিস নিয়ে, ভিয়েতনাম প্রবলেম নিয়ে একাধিকবার ইউএসএ এবং ইউএসএসআর মুখোমুখি দাঁড়িয়ে গেছে। ইভেন ইউক্রেন সমস্যা নিয়েও ইউএসএ ইউক্রেনকে সমর্থন করছে, আর ওদিকে রাশিয়া মুখোমুখি দাঁড়িয়ে গেছে। ইরানকে নিয়ে দেখা গেছে যে ইসরায়েল এবং ইউএসএ ইরানের উপর আক্রমণ করছে, অন্যান্য পাওয়ার চুপ আছে, কিন্তু ফুল ফ্লেজের যখন যুদ্ধ বাঁধবে তখন চায়নাও চুপ থাকবে না বা রাশিয়াও চুপ থাকবে না। ফলে ফুল ফ্লেজের যখন ওয়ার হবে নিউক্লিয়ার ওয়ার, এবং নিউক্লিয়ার ওয়ার মানে টোটাল বিশ্ব ডিস্ট্রয় হয়ে যাবে। এই একটা থ্রেট কিন্তু আমাদের সামনে রয়েছে। সেকেন্ড সেটা হচ্ছে নিউক্লিয়ার পলিফিরেশন। সেটা হচ্ছে যে ক্রমশ বিশ্বের প্রথমে আমরা দেখেছিলাম শুধুমাত্র ইউএসএ নিউক্লিয়ার পাওয়ার ছিল, কিন্তু তারপরে ক্রমাগত বিভিন্ন দেশ যে পরপর নিউক্লিয়ার পাওয়ার অ্যাকোয়ার করছে, এবং দেখা গেছে 5টা দেশ স্বীকৃত, কিন্তু তারপরেও ভারতকে তারা নিবৃত্ত করতে পারেনি, পাকিস্তানকে পারেনি, নর্থ কোরিয়াকে পারেনি, ইসরায়েলকে পারেনি, ইভেন সুযোগ পেলে ইরান, সিরিয়া এরাও নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলবে। ফলে নিউক্লিয়ার ওয়েপন ক্রমশ ইনক্রিজ হবে, কারণ সব রাষ্ট্রই তার ন্যাশনাল সিকিউরিটির কথা ভাববে, ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাববে। ফলে তারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি হবে এবং সারা বিশ্ব জুড়ে একটা পারমাণবিকীকরণ তৈরি হয়ে যাবে। অর্থাৎ উই লিভ ইন দ্য এজ অফ নিউক্লিয়ার ওয়েপন। আমরা পারমাণবিক বিশ্বে বোমের নিচে বসবাস করছি। আমরা যে কোনো সময় ধ্বংসস্তূপে পরিণত হতে পারি। নেক্সট হচ্ছে যে এই নিউক্লিয়ার ওয়েপন যদি টেরোরিস্টদের হাতে চলে যায়, আমরা জানি যে বিশ্বের বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন আছে, তারা কোনো না কোনো সময় পৃথিবীর কোনো না কোনো প্রান্তে টেরোরিস্ট অ্যাটাক করছে। আমাদের জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ড, অস্ট্রেলিয়ায় কিছুদিন একটা হত্যাকাণ্ড হয়েছে, ইভেন পাকিস্তান যাদেরকে বলা হয় টেরোরিজমের জন্মদাতা, সেই পাকিস্তানও টেরোরিজম থেকে মুক্ত নয়। পাকিস্তানেও প্রতিনিয়ত টেরর অ্যাটাক হয়ে যাচ্ছে। এবং তোমরা জানো যে ওসামা বিন লাদেন, তার আল কায়দা, এবং আমাদের এখানে যে
হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবা, যে জঙ্গি সংগঠনগুলো আছে, এরা প্রত্যেকেই ইন্টারলিঙ্ক। নেট চলে আসার পরে আইসোলেটেড টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো একত্রিত হয়েছে, তাই তো? গ্লোবালাইজেশনের ফলে আমরা যেমন ইন্টিগ্রেটেড হয়েছি, টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো ইন্টিগ্রেটেড হয়েছে, এবং যার ফলে কি হয়েছে, ওরাও তথ্য আদান প্রদান করে, ওরাও একে অপরকে ইনফরমেশন, অস্ত্র এগুলো পাঠায়। এই নিউক্লিয়ার টেকনোলজি যদি টেরোরিস্টদের হাতে চলে যায়, তাহলে হিউম্যান সিভিলাইজেশনের মহাবিপদ। কারণ ওরা নীতি, আদর্শ, নৈতিকতা কিছুই ধারবে না, সেখানে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র কিচ্ছু মানবে না। ওদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টেরর তৈরি করো, এনি হাউ, একটা বোমা ফেলে দাও, তাহলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এবং ওসামা বিন লাদেন, যেটা 2002 সালে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 110 তলা করে দুটো বিল্ডিং, তোমরা দেখেছো কিনা জানি না, তোমাদের হয়তো সবে তখন জন্ম হয়েছে, দুটো বিমান গিয়ে ঢুকলো, দুটো 110 তলার বিল্ডিং উইদিন সেকেন্ড একদম ঘুরিয়ে গেল। এই যে একটা পারমাণবিক যদি টেকনোলজি ওদের হাতে চলে যায়, তাহলে বিশ্বের সমূহ বিপদ। সেখানে কিন্তু কোনো নেতাও এদের পারমাণবিক অস্ত্র নিক্ষেপ থেকে বিরত রাখতে পারবে না। সুতরাং এটা আরেকটা বিশ্বের কাছে থ্রেট। আর আরেকটা থ্রেট হচ্ছে যে পারমাণবিক অস্ত্রের ফলে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের জল, বায়ু, মাটি প্রভূত পরিমাণে ক্ষতি হতে পারে, যেটা আমরা হিরোশিমা এবং নাগাসাকিতে দেখেছি। আমরা এই পারমাণবিক অস্ত্রের ফলে আরেকটা জিনিস দেখতে পারি, যে অস্ত্রের প্রতিযোগিতা, এটাও সারা বিশ্বে তৈরি হতে পারে বা হয়েছে, তার প্রুফ রয়েছে। কারণ ভারতবর্ষ, আমি যদি বলি ভারতবর্ষের যে পারমাণবিকীকরণ, এটা কেন করেছে? কারণ ভারতের উত্তর প্রান্তে রয়েছে কে? চায়না। আর পশ্চিম প্রান্তে কে রয়েছে? পাকিস্তান। চায়নার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, গোপনে চায়না পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে দিচ্ছে। তাহলে ভারতের বিপদ দুদিক থেকে, চায়না থেকে এবং পাকিস্তান থেকে, দুটোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাহলে ভারতের সিকিউরিটি কোশ্চেনের মুখে পড়ে যায়। ফলে ভারতকে বাঁচতে গেলে পারমাণবিক টেস্ট করতেই হবে। যার ফলে ৭৪ সালে ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন হচ্ছে পিসফুল স্মাইলিং বুদ্ধ, যেটা প্রিন্সিপাল স্যার বললেন। কিন্তু ৯৮ সালে ডিক্লেয়ার করে দিলেন অটল বিহারী যে না, নাও উই আর বিকেম দ্য নিউক্লিয়ার ওয়েপন স্টেট। যার ফলে অনেক স্যাংশন ভারতের উপরে চাপিয়েছিল বিভিন্ন রাষ্ট্র, উইথড্র করতে বাধ্য হয়েছে। কারণ ইন্ডিয়ার যে হিউজ মার্কেট, এই মার্কেট বিশ্বের কোথাও নেই। পশ্চিম ইউরোপে কত মানুষ বাস করে? ভারতবর্ষের ইউপিতে যত মানুষ বাস করে, পশ্চিম ইউরোপে অত মানুষ বাস করে না। ইন্ডিয়ার ইউপিতে যত মানুষ বাস করে, পশ্চিম এশিয়াতে তত মানুষ বাস করে না। ফলে পশ্চিম ইউরোপে তত মানুষ বাস করে না। ফলে একটা মহাদেশেই নেই যা ভারতবর্ষের একটা স্টেটে আছে। ভারতকে উপেক্ষা করবে কি করে? সেই জন্য স্যাংশন আরোপ করেছিল, উইথড্র করতে বাধ্য হয়েছে। এবং ৬ সালের পরে 1 to 3 এগ্রিমেন্ট ইউএসএ এসে করে গেছে মনমোহন সিং এর সময়। যাই হোক, যেটা হচ্ছে আর্মস রেস কিন্তু একটা শুরু হয়ে যেতে পারে এবং যাবে। ইরান কেন নিউক্লিয়ার এনরিচমেন্টে যাচ্ছে? কারণ ওরা জানে ইসরায়েলের হাতে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, আর ইসরায়েলের হাতে থাকা মানে ইরান সেফ নয়। বেসিক আইডিয়া হচ্ছে এটাই, যে ইসরায়েলের হাতে ওয়েপন থাকা ইরান সেফ নয়, সেই জন্য ওরা এনরিচমেন্টে যাবে। কিন্তু সেইটা ওরা শো করছে না। ফলে কি হচ্ছে, যে একটা আর্মস রেস সারা বিশ্ব জুড়ে কিন্তু তৈরি হবে। সর্বোপরি আমাদের নিউক্লিয়ার ওয়েপনের একটা হিউম্যানিটেরিয়ান থ্রেট আছে। আমরা যদি দেখি যে 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে ইউএসএ একটা পারমাণবিক বোমা ড্রপ করেছিল। সেই ছবিতে একটু দেখাতে পারলে ভালো হতো। পারমাণবিক অস্ত্রটার নাম দিয়েছিল লিটল বয়।
এবং সেখানে ইউজ করা হয়েছিল ইউরেনিয়াম 235 এবং এই অস্ত্র ব্যবহার করার ফলে সেখানে ম্যাসিভ ডিস্ট্রাকশন তৈরি হয়েছিল এবং ইনস্ট্যান্টলি বোম নিক্ষেপের সাথে সাথে হাজার হাজার মানুষ উইদিন ফিউ সেকেন্ড মারা গেছিল, অনেকে ইনজিওর্ড হয়ে হসপিটালে, রেডিয়েশনে অনেকে অসুস্থ হয়ে গেছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে হিরোশিমা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। লিটল বয় এটা ব্যবহার করা হয়েছিল পারমাণবিক বোমা, যেটা হচ্ছে যেখানে ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল 235। 9 আগস্ট 1945 সালে নাগাসাকিতে একটা বোমা ফেলা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল ফ্যাটম্যান, যেখানে ইউজ করা হয়েছিল প্লুটোনিয়াম 239। এখানেও ঠিক সেম জিনিস, সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে, রেডিয়েশনে বছরের পর বছর ধরে মানুষ ক্যান্সারে এখনো ভুগছে, ওখানে প্যারালাইসিসে ভুগছে এবং ইনফ্রাস্ট্রাকচার টোটালি ডেস্ট্রয়েড, ফুড সিস্টেম টোটালি ডেস্ট্রয়েড, যেটা ম্যাডাম বলছিল যে দুর্ভিক্ষ, ওখানে কোনো উৎপাদন হয় না, নো মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল সিস্টেম কিচ্ছু ছিল না ওখানে এবং এয়ার, সয়েল এবং ওয়াটার তিনটেই কন্টামিনেটেড হয়ে গেছিল, তিনটে এতটা পলিউটেড হয়ে গেছিল, কোনোটা ইউজেবল ছিল না। ফলস্বরূপ কি হয়েছিল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুধু থেমে গেছিল, এর বাইরে শুধু ধ্বংস আর ধ্বংস। এইটা হচ্ছে লিটল বয়, যে বোমাটা ইউজ করা হয়েছিল, এটা হচ্ছে লিটল বয়, আর এইটা হচ্ছে ফ্যাটম্যান। এই বোমাটা ইউজ করা হয়েছিল নাগাসাকিতে, ফ্যাটম্যান। আর এইগুলো হচ্ছে এই সমস্ত দেশের পারমাণবিক বোমাগুলো আছে। পারমাণবিক বোমা যখন বিস্ফোরণ হয় তখন এই রকম লেলিয়ান শিখা আগুনের তৈরি হয়। এরপরে যেটা হয়, এই যে ধ্বংসস্তূপ, পারমাণবিক বোমা ব্যবহার করার পর এই ধ্বংসস্তূপ তৈরি হয়, পুরো শহর জ্বলে গিয়ে নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই। একটা বাচ্চা ছেলে পুরো চোখ মুখ পুড়ে গেছে, কিচ্ছু নেই, ওর হাত পুড়ে গেছে, চোখ মুখ তাকাতে পর্যন্ত পাচ্ছে। এই হচ্ছে বিভৎস চিত্র পারমাণবিক বোমা ব্যবহার করার ফলে। এখন দেখা গেছে যে পারমাণবিক বোমা ব্যবহারের ফলে এক হচ্ছে যে পুরো এনভায়রনমেন্টই নষ্ট হয়ে যায়, এয়ার, ওয়াটার এবং সয়েল সবই নষ্ট হয়ে যায়। এবং আমি একটু আগে বলেছি যে মানুষ জেনারেশন বাই জেনারেশন পঙ্গুতে পরিণত হয় এবং এই রোগ, তার ইফেক্ট এখনো চলছে। এখনো কিন্তু হিরোশিমা এবং নাগাসাকি তারা কিন্তু প্রকৃত যে ছন্দ সেখানে কিন্তু তারা ফিরতে পারেনি, বা হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপের আগে যে অবস্থা ছিল, যে প্রাণবন্ত শহর ছিল, সেই প্রাণবন্ত এখনো কিন্তু হিরোশিমা এবং নাগাসাকি হতে পারেনি। এখন একটু আগে যেটা আমি বলছিলাম যে নিউক্লিয়ার বোম যেমন তৈরি হয়েছে, তেমনি নিউক্লিয়ার বোম যাতে সারা বিশ্ব জুড়ে না ছড়ায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। একটু তোমরা শান্ত হও, হ্যাঁ বুঝতে পারছি বাইরের এইরকম একটা পরিস্থিতি, একটু ধৈর্য ধরো।